আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশে পাকিস্তানের আইএসআই কি আবার তার পুরনো খেলা শুরু করেছে? ভারতের সীমান্তের ওপারে কি সত্যি তৈরি হয়েছে ১৩টি জঙ্গি প্রশিক্ষণ শিবির? কয়েক হাজার জঙ্গি কি ভারতের দিকে তাকিয়ে অপেক্ষা করছে ঢুকবে বলে? নাকি এই দাবির পেছনে রয়েছে অতিরঞ্জন, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং তথ্যযুদ্ধের এক নতুন অধ্যায়? সম্প্রতি এই কয়েকদিন আগে প্রাক্তন কর্মকর্তা, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যে গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয়, তার প্রাক্তন কর্মকর্তা লাকি বিস্টের একটি সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক একটা দাবি সামনে এসেছে। সেই বক্তব্য নিয়ে আলোচনা চলছে একাধিক ইউটিউব চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম এবং ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতেও পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ সংকেত, নাকি এখনো প্রমাণের অপেক্ষায় থাকা একটি গোয়েন্দা স্তরের সতর্ক বার্তা মাত্র? সেইটা আজকের ভিডিওতে আমরা কোনো চাঞ্চল্যকর সিদ্ধান্তে পৌঁছব না। আমরা তথ্য খুঁজব, ইতিহাস দেখব, বিভিন্ন সূত্র মিলিয়ে বোঝার চেষ্টা করব কি জানা গেছে, কি জানা যায়নি, আর কোথায় সতর্ক থাকা দরকার। প্রথমে বলি, লাকি বিস্ট কে, তার বক্তব্য কেন গুরুত্ব পাচ্ছে। লাকি বিস্ট ভারতের গোয়েন্দা ও বিশেষ অভিযান সংক্রান্ত রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার প্রাক্তন কর্মকর্তা। তিনি বহু সাক্ষাৎকারে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের কৌশল নিয়ে বক্তব্য রেখেছেন। সাম্প্রতিক এক আলোচনায় তিনি দাবি করেছেন, বাংলাদেশে পাকিস্তানের আইএসআই সক্রিয়ভাবে নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং প্রায় ১৩টি জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি হয়ে রয়েছে সীমান্ত এলাকায়। বিপুল সংখ্যক জঙ্গিকে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার প্রস্তুতি চলছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। এই দাবিগুলি বর্তমানে লাকি বিস্ট, মিস্টার বিস্টের ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রকাশ্যে এসেছে। ভারত সরকার, এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা অন্য কোনো সরকারি সংস্থা এই নির্দিষ্ট সংখ্যা মানে ১৩টি ক্যাম্প বা কয়েক হাজার জঙ্গি এই বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য রাখেনি। তাহলে কি লাকি বিস্টের বক্তব্য সম্পূর্ণ উড়িয়ে দেওয়া উচিত? না, সেটাও নয়। কারণ গোয়েন্দা জগতের বহু তথ্য দীর্ঘদিন কিন্তু গোপন থাকে, বাইরে বেরিয়ে আসে না। অনেক সময় পরে সেগুলো সত্য প্রমাণিত হয়। তাই দায়িত্বশীল বিশ্লেষণের পথ হলো দাবিকে দাবি হিসেবেই দেখা এবং তার পক্ষে বা বিপক্ষে কি তথ্য রয়েছে সেগুলো বিচার করা। প্রথমে দেখি আইএসআই কেন বাংলাদেশকে গুরুত্ব দেয়। একটু ইতিহাসে নজর দিই। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান তার পূর্বাঞ্চল হারায়, কিন্তু সেই সঙ্গে শেষ হয়ে যায়নি পাকিস্তানের কৌশলগত আগ্রহ। বিশেষ করে জামায়াতে ইসলামীর মাধ্যমে, যাদের হেডকোয়ার্টার পাকিস্তানে, তাদের মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানের একটা প্রভাব, সমান্তরাল প্রভাব কিন্তু ছিলই, থেকে গিয়েছিল। ভারতের পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করার পাশাপাশি পূর্ব দিক থেকেও ভারতকে ব্যস্ত রাখার কৌশল পাকিস্তানের বহুদিন ধরে আছে, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই প্রকাশ্য স্তরে এসে গেছে এবং সেটা সফলতার দিকে যাচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তার প্রধান কারণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যা
ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত। এই বিশাল সীমান্তের অনেক অংশে নদী, নদীর চর, কৃষি জমি, জনবসতিপূর্ণ এলাকা তার ভেতর দিয়ে গেছে। ফলে অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধ চলাচল ঠেকানো ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য দীর্ঘদিন ধরেই খুব বড় একটা চ্যালেঞ্জ। 1990-এর দশক এবং 2000-এর দশকের শুরুতে ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা অভিযোগ করেছিল যে বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ বাড়ছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির কিছু সদস্য অতীতে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছিল বলে ভারত বহুবার অভিযোগ করেছে। এছাড়া সেই 2000-এর দশকের শুরুতেই সেই যে ঘটনাটা 10 ট্রাক অস্ত্র, কথাগুলো তো আপনারা সবাই জানেন। পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ান। বহু জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হয়, ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং দুই দেশের গোয়েন্দা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছয়। এ কারণেই গত 1.5 দশকে ভারত বাংলাদেশ নিরাপত্তা সম্পর্ককে অনেক বিশেষজ্ঞ দক্ষিণ এশিয়ার অন্যতম সফল সহযোগিতার উদাহরণ বলে বর্ণনা করেন। কিন্তু সাম্প্রতিক 2024-এর যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছু ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন যে রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বাংলাদেশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সাম্প্রতিক সময়ে পূর্ব সীমান্তে তাদের নজরদারি বাড়িয়েছে বিপুলভাবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর তার কারণটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এটা ঠিক, সতর্কতা মানেই বিপদ নিশ্চিত এমন নয়। গোয়েন্দা সংস্থার কাজই হলো সম্ভাব্য ঝুঁকিকে আগে থেকে চিহ্নিত করা। সেই কারণে সতর্কবার্তাও জারি করা হয়। রয়ের প্রাক্তন কর্তা মিস্টার বিস্ট কোনো হেজিপেজি মানুষ নন যে আলটপকা একটা মন্তব্য করে দিয়েছেন বা কথা বলে দিয়েছেন। বর্তমানে তিনি সক্রিয় চাকরিতে নেই ঠিকই, কিন্তু গোয়েন্দা কাজকর্ম সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা আছে যাদের, তারা জানেন চাকরিতে থাকাকালীন যে নেটওয়ার্ক এই সমস্ত গোয়েন্দা কর্তারা তৈরি করেন, অবসর নেয়ার সঙ্গে সঙ্গে সেসব অদৃশ্য হয়ে যায় না, একটা যোগাযোগ থেকেই যায়। বাংলায় একটা বহুশ্রুত প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। বিস্টের মতো মানুষদের কথা তাই অবসর নিয়েছেন বলে তার কথার কোনো দাম নেই তা একেবারেই নয়। বিস্টের কথার সূত্র ধরে খোঁজ খবর নিতে গিয়ে আমরাও যা তথ্য পেলাম সেটা এই প্রতিবেদনে অল্প কথায় তুলে ধরব। প্রাপ্ত তথ্যের দুটো ভাগ। প্রথম, বাংলাদেশের কোন কোন সন্ত্রাসী সংস্থা সীমান্ত জুড়ে ক্যাম্প তৈরি করেছে, তারা কোথায় করেছে এসব ক্যাম্প, ভারত সরকারের কাছে এসব ব্যাপারে খবর আছে কিনা, এবং দ্বিতীয়, ভারত কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কিনা কিংবা নিতে চলেছে কিনা, এ বিষয়ে ভারত সরকার কি করতে চলেছে সেই বিষয়টাও। প্রথমে সন্ত্রাসী সংস্থাগুলোর পরিচয় প্রসঙ্গে বলি। বাংলাদেশে বর্তমানে কোন কোন জঙ্গি সংগঠন সক্রিয়, তাদের সঙ্গে আইএসআই এর যোগাযোগের অভিযোগ কতটা বিশ্বাসযোগ্য, আর কথিত 13টি ক্যাম্পের দাবির পক্ষে কি তথ্য রয়েছে, আসুন দেখা যাক। বাংলাদেশে আইএসআই এর ছায়া। এইবার বাংলাদেশে কি সত্যিই জঙ্গি সংগঠনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে? পাকিস্তানের আইএসআইকে এই সুযোগে পুরনো নেটওয়ার্ক পুনর্গঠন করছে? আর যদি তাই হয়
তাহলে ভারতের সামনে সবচেয়ে বড় বিপদটা কোথায়? আমরা একটু আগেই বলেছি লাকি বিস্ট তিনি যে কথাগুলো বিস্ফোরক দাবি করেছেন সেই বিষয়ে, সেই দাবির আগেই বলেছি নির্দিষ্টভাবে কোনো সরকারিভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি, সেটা করার কথাও নয়, তবু কারণ সেটা এখনো গোপন। আজ আমরা আবেগ নয় তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে বাংলাদেশে কোন কোন সংস্থা, এখানে সন্ত্রাসী সংগঠন তারা সক্রিয়। বাংলাদেশের জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। মুজিব হত্যার পর থেকে ধীরে ধীরে ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলোর প্রভাব বাড়তে শুরু করে। এর মধ্যে কয়েকটি সংগঠনের নাম বারবার উঠে এসেছে, যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মানে জেএমবি। এই সংগঠনটি 2005 সালের 17ই আগস্ট বাংলাদেশের 63টি জেলার প্রায় 500টি জায়গায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গোটা বিশ্বকে চমকে দেয়। এরপর আসে হরকতুল জিহাদি ইসলামী বাংলাদেশ, যে এই হরকতুল জিহাদি ইসলামী বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই অতীতে এই সংগঠনের বিরুদ্ধে একাধিক তদন্ত চালিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত নানান ছোট ছোট গোষ্ঠীও তৈরি হয়েছে, তার মধ্যে আইসিস তারাও আছে। সম্প্রতি আপনারা জানেন যে ইসরায়েলের ভারতে যিনি রাষ্ট্রদূত তিনি বলেছেন যে বাংলাদেশে হামাস এসে আশ্রয় নিয়েছে, তারা শিবির তৈরি করেছে। শুধু হামাস কেন, হামাস ছাড়া আরও বিভিন্ন আন্তর্জাতিক আইসিসের পতাকা, হামাসের পতাকা আজকে বাংলাদেশে খোলাখুলি দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো বলছে তারা কারা এইসব পতাকা নিয়েছে বা লাগাচ্ছে তারা জানে না। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে সেখানকার সরকার প্রশাসন তাদের মদত রয়েছে এই সব কাজের জন্য। এইসব সংস্থার ফ্রি রান চলেছিল, তখনও হামাস আসেনি কিন্তু অন্যরা এসেছিল, তাদের ফ্রি রান চলেছিল 2010 পর্যন্ত। 2010 সালের পর থেকে শেখ হাসিনার আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালায় সন্ত্রাসীদের বিরুদ্ধে। শত শত জঙ্গি গ্রেপ্তার হয়, অনেক ঘাঁটি ধ্বংস করা হয়। এই কারণে বহু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র অন্তত 1 দশক ধরে জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। কিন্তু আগেই বলেছি 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর চরমপন্থী সংগঠনগুলো জীবন পায়, তারা নতুন সদস্য সংগ্রহ শুরু করে দেয়। মোহাম্মদ ইউনূস জেল থেকে সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে দেন, তারপরেও সেই ব্যবস্থাই সমানে চলেছে। এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইও পা জমিয়েছে বাংলাদেশে। আইএসআই সরাসরি আক্রমণ না করে প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ, যেমনটা তারা করেছে কাশ্মীরে। সেগুলো কি? স্থানীয় সংগঠন, চোরাচালান চক্র, জাল নথির নেটওয়ার্ক এবং সীমান্ত পারের অপরাধ চক্রকে কাজে লাগানো। এই কৌশল নতুন নয়, বলেছি কাশ্মীরে দেখা গেছে, পাঞ্জাবেও এই চেষ্টা যেমন হয়েছে এবং হচ্ছে, তেমনি পূর্ব সীমান্ত সেখানেও এই প্রক্রিয়া শুরু করেছে আইএসআই। ভারত বাংলাদেশ সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি, কোথাও নদী, কোথাও বন, কোথাও বিস্তীর্ণ চর, আবার কোথাও একই গ্রামের মাঝখান দিয়ে আন্তর্জাতিক সীমান্ত। শুনেছি কোনো বড় ঘরটা হচ্ছে ভারতে আর রান্নাঘর আছে বাংলাদেশে, এমনও পর্যন্ত ছিল, আগে ছিল, বর্তমানে আছে কিনা জানি না, আগে ছিল একটা সময়। এই ধরনের সীমান্ত পৃথিবীর সবচেয়ে কঠিন সীমান্তগুলোর একটি। প্রতিদিন বৈধ বাণিজ্য হচ্ছে, মানুষ অবৈধ বাণিজ্য, বৈধ বাণিজ্য সব হচ্ছে, মানুষ যাতায়াত করছে, সীমান্তে কৃষিকাজ হচ্ছে, তার মাঝে নিরাপত্তা বাহিনীকে অনুপ্রবেশ ঠেকাতে হয়। আর এখানেই গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ। যদি কোনো সংগঠন অস্ত্র পাচার করতে চায়, জাল টাকা ঢোকাতে চায়, অথবা কয়েকজন প্রশিক্ষিত জঙ্গিকে প্রবেশ করাতে চায় ভারতে, তাহলে বিশাল সীমান্ত তাদের সুযোগ এনে দিতেই পারে এবং দিচ্ছেও। ভারত এটা বুঝেছে।
আর এজন্যেই ভারত স্মার্ট ফেন্সিং বা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সীমান্তে কড়া পাহারা বসাচ্ছে, কিংবা অনুপ্রবেশকারীদের জোর করে পুশব্যাক করতে ভারত এত তৎপর হয়েছে কেন, তার কারণও এটাই। অর্থাৎ আইএসআই এর প্ল্যান মাফিক সীমান্তে যে সন্ত্রাসী ক্যাম্প চলছে, ভারতের কাছে তার পুরো খবর আছে। এবং সবচেয়ে বড় কথা, এসব ক্যাম্পের পুরো তালিকা ভারত সরকার কয়েক দফায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে। আপনাদের হয়তো মনে আছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার 2-3 মাস আগে মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকাকালীন দুদেশের সম্পর্ক যখন অত্যন্ত বিপজ্জনক জায়গায় পৌঁছেছিল, তখন ভারত থেকে ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের 4 জন সিনিয়র অফিসার ঢাকায় যান। তারা বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। ভারতের অফিসাররা ওয়াকারুজ্জামানকে প্রায় চরম পত্র তুলে দেন তার হাতে। তারা সরাসরি অন্তত 150টি সন্ত্রাসী ক্যাম্পের পুরো ডিটেলস দেন ওয়াকারুজ্জামানকে। বলা হয় এই সন্ত্রাসী ক্যাম্প ভেঙে দেওয়ার জন্যে। কয়েকটা ক্যাম্প ভেঙে দেওয়াও হয়েছিল তার কয়েকদিনের মধ্যে। এই ক্যাম্পগুলো মূলত 3টি এলাকায় ছিল। রংপুর ডিভিশনের লালমনিরহাট সংলগ্ন এলাকা, লালমনিরহাটের যে পরিত্যক্ত বিমানবন্দর সেটাও তার একটা বড় ক্যাম্প, খুলনা এলাকা এবং চট্টগ্রাম। বিষয়টি নিয়ে আমি তখন একাধিক ভিডিও করেছি আমার এই চ্যানেলে। বিষয়টির গুরুত্ব বুঝে ওয়াকারুজ্জামান নিজে লালমনিরহাট যান ভারতের অফিসারদের নিয়ে। তারা চট্টগ্রামেও যান। তখনকার মতো সামাল দেয়া যায় উত্তেজনা। তারপর নির্বাচন হয় বাংলাদেশে, ইউনূস সরকার বিদায় নেয়, পরিস্থিতির উন্নতি ঘটে, তবে সেটা সাময়িক। দুদেশের মধ্যে উত্তেজনা আবার এই মুহূর্তে খুব বেড়ে গেছে। কেন বেড়েছে আপনারা জানেন। সীমান্তে উত্তেজনা মারাত্মক। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ডিং ঘনিষ্ঠতর হয়ে গেছে আবার। এই পরিস্থিতিতে উঠেছে সীমান্তে 13টি সন্ত্রাসী গোষ্ঠীর ও কয়েক হাজার সন্ত্রাসীর উপস্থিতির কথা। মিস্টার বিস্ট যে কথা বলেছেন, আমাদের সংগৃহীত তথ্যেও উঠে এসেছে এই খবরের পুষ্টি। যেটা জানা যাচ্ছে, এই সন্ত্রাসীরা বর্তমানে বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে যুক্তভাবে সীমান্তে পুশব্যাক রুখে দেওয়ার কাজ করছে। প্রবাসীদের সঙ্গে যুক্ত রয়েছে এই সন্ত্রাসীরা। এরা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের বিরুদ্ধে? ভারত কিন্তু সেটা মনে করে না। কারণ ভারতের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অন্তত এখন জড়িয়ে পড়ার মতো এত বড় হঠকারী সিদ্ধান্ত কিংবা বোকামি সন্ত্রাসীরা করবে না, বাংলাদেশের সরকারও করবে না। তাহলে কি করতে পারে তারা? যেটা করতে পারে তার নাম হাইব্রিড ওয়ারফেয়ার। অর্থাৎ একদিকে সীমান্তে চাপ সৃষ্টি করো, অন্যদিকে ভুয়ো খবর ছড়াও, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দাও, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো, জাল নোট পাচার করার চেষ্টা করো, সাইবার হামলা করো, চোরাচালান করো এবং প্রয়োজনে ভারতে ঢুকে ছোট আকারের সন্ত্রাসী হামলা চালাও। এই সব মিলিয়েই আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ভারতের কাছে। আর এগুলো যদি করে বাংলাদেশের সন্ত্রাসীরা, কি করবে ভারত? এই প্রশ্নটা খুব বড়। আমাদের কাছেও বিভিন্ন সূত্রে খবর এসেছে, পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতনের পর, মমতা সরকার মানে মমতা ব্যানার্জির সরকার, যে সরকার যারা চলে যাওয়ার ফলে জামাত কেঁদে ভাসিয়েছে, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি কেঁদে ভাসিয়েছে, সেই সরকারের, মমতা সরকারের পতনের পর এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের মুসলমানরা আপাতত একটু থমকে রয়েছে। পাক সার্কাসে, ফলতায়, আরও 2-1 জায়গায় প্রতিবাদ তুলতে গিয়েছিল, সফল হয়নি। তারপর মালদার বিধায়ক হুমায়ুন কবির গরম গরম কথা বলে চাঙ্গা করতে গিয়েছিলেন মুসলমানদের, সেটাও ব্যর্থ হয়েছে। হুমায়ুন কবির এখন ভয় পেয়ে পিছিয়ে গেছেন। ওদিকে
তিনি মসজিদ তৈরির, ওই বাবরি মসজিদ তৈরির 1000 কোটি টাকা পকেটে নিয়ে বসে আছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ তৈরির সম্ভাবনা এই মুহূর্তে নেই। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে তৈরি করতে দেবে না, লিখে নিতে পারেন। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের সন্ত্রাসীরা মালদা মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় দাঙ্গা বাঁধাতে তৎপর। আর তেমন কিছু হলে বাংলাদেশের বিরুদ্ধে যেমন পাকিস্তানে অপারেশন সিন্দুর করেছিল ভারত এই কয়েক মাস আগে, সেই স্টাইলে হামলা চালাবার সিদ্ধান্ত নিয়ে রেখেছে ভারত। ভারত বলেছে ভারতের ভূমিতে কোনো বিদেশি রাষ্ট্র তারা যদি কোনো সন্ত্রাসবাদী কাজ করে তাহলে ভারত সরাসরি যুদ্ধে নামবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের সন্ত্রাসীরা ভারতে হাইব্রিড যুদ্ধ বা ছদ্ম যুদ্ধের সামান্যতম উস্কানি দিলে বাংলাদেশে ভারতের সীমিত হামলার সম্ভাবনা প্রবল, অনেকটা অপারেশন সিন্দুর স্টাইলে। আর যদি চীন পাকিস্তানের স্ট্র্যাটেজিক উপস্থিতি আরও বাড়ে বাংলাদেশে, লালমনিরহাটে, তিস্তা ব্যারেজে, মংলা পোর্টে, তখন সন্ত্রাসীদের বাস্তব উস্কানির ঘটনা না ঘটলেও, খেয়াল করবেন কথাটা, বাংলাদেশের সন্ত্রাসীরা তখন যদি ভারতে কোনো উস্কানিমূলক ঘটনা নাও ঘটায়, তাহলেও ভারত কি করবে? নিজের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষায় সন্ত্রাসী অজুহাত খাড়া করে ভারত ঝাঁপিয়ে পড়বে। আর তেমন হলে এই ভারত যদি ঝাঁপিয়ে পড়ে, সেটাও এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়া যাবে না। আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনাদের জানাবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আপাতত এখানেই রাখছি, ধন্যবাদ।